আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিন্তু এসব ঠিক করলে কিভাবে? মাহিন এবার ধীরে ধীরে শান্তভাবে পুরো ঘটনাগুলো সব বিস্তারে খুলে বলল। রায়েত অতি মনোযোগের সঙ্গে শুনল। সব শোনার পর হঠাৎ ওর মুখে একখানা প্রশান্তিময় হাসি ছেয়ে গেল। ওর হাসি দেখে মাহিনের মনের বিচলিত ভাবটা কেটে গেল নিমেষেই। রায়েত প্রসন্ন কণ্ঠে বলল, এখন আমি বিশ্বাস করতে শুরু করেছি যে তুমি আসলেই কারো জীবনের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখো। কিভাবে পারো? মাহিন মুখ টিপে হাসল, বলল, তা কি করে বলি, আমার যা মন বলে হয় তাই করি, বাস। তারপর থেমে আবার বলল, আর এখন পর্যন্ত আমার কোনো অদ্ভুত কাজ কারবার বিফলে যায়নি, এটা তো আল্লাহর অশেষ কৃপা। রায়েত স্মিত হেসে বলল, আর আমারও ভাগ্য ভালো বলতে হবে যে তোমার সাথে দেখা হয়েছে। মাহিন হাসল। হঠাৎ আর একটা অজানা কথা মনে পড়ে গেল মাহিনের, যেটা শুধু ও নয় অনেকেই জানতে চায়, তবে সেটা নিয়ে এতদিন কোনো প্রশ্ন করার সাহস হয়নি। তবে গত কিছুদিনে হয়তো করলেও করতে পারবো। এখন হঠাৎ জানতে ইচ্ছে করলো খুব। সাবধানে বলল, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। রায়েত আগ্রহী কণ্ঠে বলল। অবশ্যই বলো। মাহিন এক মুহূর্ত দ্বিধা করল। রায়েত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে সরাসরি ওর চোখের দিকে। মাহিন জানালার দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, আচ্ছা, তোমার এবং বিলের মধ্যে কি হয়েছিল? রায়েত শুধু ওর দিকে চেয়ে রইল। কিছু শুনেছে বলে মনে হলো না, তবে হঠাৎ ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বলল, অবশেষে তুমি আমাকে নিজে থেকে কিছু তো জিজ্ঞেস করলে। মাহিন মুচকি হাসল। রায়েত এবার শান্ত কণ্ঠে বলল, বিল এবং আমার মধ্যে আসলে শুধুই ভুল বোঝাবুঝি লেগেছিল, যেটা এখনো ঝুলেই আছে। কি নিয়ে? আমার বাবা মারা গিয়েছেন সেটাও শুনেছিল, তবে বাকি ঘটনাগুলো ওর অজানা ছিল। আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিল, তবে ওই কদিন আমি আমার ফোন বন্ধ করে বাইরে গিয়ে বসে থাকতাম। ও আমাকে বাড়িতে এসেও আমাকে পেত না। এভাবে প্রায় 1 সপ্তাহ পর যখন আমাদের দেখা হয়, আমি তখনও ডিপ্রেশনে ছিলাম এবং ও এসে প্রথমে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে ওরও একটা অভিমান ছিল আমার উপর যে কেন আমি ওকে সব কিছু জানালাম না। আমি কি ওকে বন্ধু মনে করি না? ও একবার আমার মন মেজাজের অবস্থাটা বুঝতেই চেষ্টা করলো না। তখন আমাদের বেশ একটা ঝগড়া লেগে যায়। ওই যে তখন থেকে দুজনেই রাগ করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করেছি, সেটা এখনও অব্যাহত রয়েছে। কথাটা শেষ করে এক লম্বা নিঃশ্বাস বুক ছিঁড়ে বেরিয়ে এলো। মাহিন বেদনা হত এবং বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ম্লান মুখে বলল, এই কি কথা? ও কেমন বন্ধু হলো যদি তোমার খারাপ সময় তোমাকে বুঝতেই না পারে, তোমার পাশ থেকে সরে দাঁড়ায়? রায়েত হালকা হাসলো, মেঝের দিকে তাকিয়ে থেকে বলল, হয়তো বা এই জন্যই ওর আমার উপর যতটা রাগ তার চেয়ে আমার ওর উপর রাগ একটু বেশি। সেদিন থেকে এখনো পর্যন্ত মনে হয় ছোটবেলা থেকে ওই ছেলেটা কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মাহিন এবার নরম কণ্ঠে বলল, ও তোমার বেস্ট ফ্রেন্ড কেন? ফ্রেন্ড হওয়ারও যোগ্যতা ছিল না, না হলে এভাবে দূরে সরে যেত না। বলে থামলো রায়েত, আর কিছু বলল না। জায়গাটায় নীরবতা ছেয়ে গেল। জানালার সামনে থাকা অরিকন এস গাছটির ডালে বসে কোনো এক পাখি টিউ টিউ করে ডাকছে। রায়েতই অবশেষে বলল, সে যাই হোক, ও চলে গেছে তো চলে গেছে। তুমি আছো না, আমার আর কোনো কারোরই দরকার নেই। মাহিন হাসল। হঠাৎ রায়েতের মাথায় এক দুষ্টুমি বুদ্ধি খেলে গেল। ভাবতে লাগলো, মাহিন 1 মাস যাবৎ ওর কাণ্ড কারবার সম্পর্কে কিছু জানাইনি, সুতরাং আমারও ওকে একটু বিরক্ত করাটা তো যায়। নিজেকে প্রস্তুত করলো, লম্বা এক শ্বাস ফেলল। মাহিন নিশ্চুপভাবে ওর পাশের চেয়ারে বসে আছে। রায়েত একটু এগিয়ে গিয়ে মাহিনের কাঁধে হাত রেখে বলল, সো মাহিন, তুমি তোমার বান্ধবীদের জানিয়েছো যে তুমি অফিসিয়ালি একটা রিলেশনশিপে আছো? মাহিন ভ্রুকুচকে তাকালো, জিজ্ঞেস করলো, কিসের রিলেশনশিপ? কার সাথে রিলেশন? আমার সাথে। মাহিন চোখ বড় করে তাকালো, বলল, এই, আমি তোমার গার্লফ্রেন্ড কবে হলাম? কি বলতেছো তুমি? রায়েত এবার মাহিনের 2 কাঁধ জড়িয়ে ধরে বলল, ওই যে সেদিন অ্যানাহেইমে তুমি আমাকে প্রপোজ করলা, আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। মাহিন নড়ে চড়ে বসলো, তীব্র কণ্ঠে বলল,
আমি কখন তোমাকে প্রপোজ করলাম? স্বপ্ন টপ্ন দেখছিল না তো? রাইত নিজের মোবাইলটা বের করে একটা রেকর্ডিং চালু করে মাহিনের কানে ধরল। সেখানে শোনা যাচ্ছে মাহিনের কণ্ঠ। টানা 10 বার সেনি সেভিউ রুম বলে যাচ্ছে। মাহিনের হঠাৎ মনে পড়ল যে ও এই বাক্যটা আসলে ট্রান্সলেট করেছিল এবং এর অর্থ মোটেও সেটা নয় যেটা রাইত বলেছিল। মাহিন চট করে রাইদের ফোনটা হাতে নিয়ে নিল। মুহূর্তেই রেকর্ডিংটা ডিলিট করে দিল। রাইত চমকে উঠে তাকিয়ে রইল। মাহিন এবার পেছনে ঘাড় ঘুরিয়ে রাইদের মুখোমুখি হলো। আমোদে গলায় বলল, এটার কথা তো আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আমাকে ট্রিট করার শাস্তি হলো তুমি আমাকে যতই প্রপোজ করো না কেন, আমি অ্যাকসেপ্ট করব না। রাইত হেসে বলল, কিভাবে তুমি অ্যাকসেপ্ট না করে থাকো সেই ফন্দিও আমার কাছে আছে। মাহিন চোখ সরু করে তাকালো। একের পর এক দিন গড়ালো, ক্যালেন্ডারের পাতাও পাল্টালো। গরমটাও আরো বাড়লো। ক্যালিফোর্নিয়ায় মরুভূমিগুলো আরো উত্তপ্ত হয়ে উঠল। টানা 2 সপ্তাহ ছেলেমেয়েরা ধুমসে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকলো। কারো আর স্কুলের আগে পরে ঘুরে বেরিয়ে আড্ডা দিয়ে সময় নষ্ট করার মতো সময় থাকলো না। পরীক্ষার ফাঁড়া কাটতেই এক স্বস্তির নিঃশ্বাস ফেলল সকলে। এখন জুলাই চলছে। ক্যালিফোর্নিয়ায় জুলাই হলো বছরের সবচাইতে উষ্ণতম মাস। এই সময় পর্যটকদের আনাগোনা হ্রাস পায়। সাধারণ মানুষও কাজ ছাড়া বাড়ির বাইরে বের হয় না। ছাত্রছাত্রীরা স্কুল শেষেই ছুটতে ছুটতে সেই যে বাসায় যায়, অনেকে একেবারে পরের দিন স্কুলের জন্য বাড়ি ছাড়ে। সন্ধ্যার গরমের রেশ কমে যায়। তখন শহরতলি হয়ে ওঠে জমজমাট। যতক্ষণ অবধি আকাশে অন্ধকার, ততক্ষণ নিচের জমিনে আলোর বন্যা বয়। চাতক পাখির মতো অপেক্ষায় আছে সকলে সেপ্টেম্বরের। সেই সময়ের দিকেই প্রকৃতি ঠান্ডা হতে শুরু করে। সূর্যের উত্তাপ কমে যায়, প্রকৃতি নানান সাজে সাজতে শুরু করে। পর্যটকদের আনাগোনা আবারও বেড়ে যায় এই সবুজ পাহাড় ও নীল সমুদ্রের ক্যালিফোর্নিয়ায়। মাহিন রান্নাঘরের কাউন্টারের ওপর বসে আছে পা ঝুলিয়ে। বাইরের গোধূলির আলোর ছটা জানালা দিয়ে ভেতরে এসে পড়ছে। মাহিনের হাতে গরম গরম ধোয়া ওঠা লালচে টার্কিশ চা। মিসেস রহমান মাত্র কেটলি থেকে ঢেলে ওকে 1 কাপ ধরিয়ে দিলেন। ট্রেতে আরও 3টে টার্কিশ কাপ রাখা। সেদিকে চেয়ে থেকে মাহিন ক্ষীণ হেসে বলল, বোধহয় একটা কাপ রায়েদের জন্য। বাহ! গত 2 মাসে প্রায়শই এ বাড়িতে আসতো মাহিন। এ বাড়িতে কখন কি হয় সে সব সম্পর্কে এখন ওর জানা আছে। বিকেলের এই সময়টায় বাড়ির সকলেই চা খান এবং খোশ গল্প করেন। মিসেস মাদির পায়ে ইদানিং ব্যথা বলে তিনি খুব একটা নিচু কামরা থেকে বের হন না। মিসেস রহমান তার চাটা কামরায় দিয়ে আসলেন। রাবিত বাসায় নেই, তবে রায়েত নিজের কামরায় আছে। বোধহয় এখনো জানেই না মাহিনও ওর বাসায় আছে। মিসেস রহমান ফিরে আসতেই মাহিন চাটা রেখে বারের উপর থেকে লাফ দিয়ে নামলো। তারপর বলল, আন্টি, রায়েদের চাটা আমি দিয়ে আসি। সামান্যতম দ্বিধা করল না প্রশ্নটা করতে, কারণ ওর জানা আছে মিসেস রহমানের প্রতিক্রিয়া কি হতে পারে। উনি হালকা হেসে বললেন, কেন নয়, অবশ্যই যাও। মাহিন একটা চায়ের কাপ উঠিয়ে নিতেই উনি আবার বললেন, না না, ওটা নয়, ও একটু কড়া চা খায়। মাহিন ওটা রেখে আর একটা কাপ তুলে নিল। এই কাপের চায়ের রং তুলনামূলকভাবে গাঢ়। তারপর সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, বাহ, মিসেস রহমান কতটা সূক্ষ্মভাবে খেয়াল রাখেন কার কোনটা পছন্দ। শুধু তার মনে পরিবর্তনটা তিনি ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। তাতে কি রায়ের তো সবই দেখছে, বুঝতেও পারছে। মিসেস রহমানের চিকিৎসার ব্যাপক অগ্রগতি হয়েছে। নিয়মিত সেলির প্রেসক্রাইব করা ঔষধ খাচ্ছেন। সেলি ঘন ঘন কাউন্সেলিং করেন। রায়দের সঙ্গে খুব একটা কথা তার এখনো হয় না, তবে মাহিনকে অনেক কথা বলেন। শুধু তাই নয়, মিসেস মাদিহ এবং রাবিতকেও রায়দের প্রতি তার মনোভাবের কথা খুলে বলেন। এখন রায়দের জন্য তার চিন্তা হয়, ও কি করছে, কেমন আছে, সেসবও যথাযথভাবেই পর্যবেক্ষণ করেন। তবে নিজে থেকে কিছু জিজ্ঞেস করবেন, একদণ্ড সময় দিয়ে কথা বলবেন, তা ঠিক হয়ে উঠছে না। তবে 3 বেলার খাবারের পাটে রায়েত উপস্থিত থাকে। মাঝে মধ্যে টুকটাক কথা বলেন, যেমন আজ তারিখ কত, রাবিত কোথায়, বা প্রায়শই চা কফি কিছু খাবে কিনা জিজ্ঞাসা করেন। রায়েত নিজে থেকে মায়ের সাথে কথা বলবে তা ওর সাহসে কুলোয় না।
সব সময় মনে হয় মায়ের এই সুমিষ্ট আচরণ এই বুঝি কর্পূরের মতো উড়ে গেল। এত বছরে তাদের মাঝে দূরত্বের এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে। সে দেওয়াল এত উঁচু যা সহজে টপকানো যায় না। রায়েদের ভালো থাকার খবর সাধারণত মাহিনের কাছ থেকেই নেন। রায়েদের পছন্দ অপছন্দগুলো মাহিন বোধহয় ওনার থেকে বেশিই জানে এখন। মাহিন সন্তর্পণে ওপরে উঠে এলো। সামনের করিডোর আধারে ছাওয়া। এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। তৎক্ষণাৎ ভেতর থেকে ভেসে এলো ভারী কণ্ঠস্বর। কামিন। মাহিন দরজাটা খুলল। এই তল্লাটে এক জিনিস দেখে মাহিন কখনোই অবাক না হয়ে পারেনি। তাহলে কোনো বাড়িতেই বেডরুমের দরজায় লক লাগানোর বাড়তি ঝামেলাটা কেউ করে না। এই দরজায়ও কোনো লক ছিল না। মাহিন দরজাটা ঠেলতেই খুলে গেল। অন্ধকার করিডোরে ভেতর থেকে ম্লান আলো এসে পড়ল। রায়েদ নিজের বিছানায় বসেছিল। হাতে একটা বই, খোলা জানালা দিয়ে আকাশের কমলাটে মুখ দেখা যায়। মাহিন ভিতরে আসতেই ও বইয়ের দিক থেকে চোখ সরালো। মাহিনকে দেখেই একগাল হেসে বলল, তোমাকে যে আমার বাসায় কখন দেখতে পাবো তার কোনো ঠিক নেই। চাও দেখি আজকাল তুমি আনছো। মাহিন মুখ টিপে হাসল। চা নিয়ে এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, আমি আজই প্রথম তোমার জন্য চা এনেছি। আজকাল কোথায় পেলা? আর হ্যাঁ, চাটা কিন্তু মিসেস রহমান বানিয়েছেন। রায়েদ চায়ের কাপ ওর হাত থেকে নিয়ে বলল, তাই নাকি? কখন এলে? এই তো আধ ঘন্টা হলো। বসো না, দাঁড়িয়ে আছো কেন? মাহিন বলল, না না না, আমার চা নিয়ে না না, আমার চা নিচে রয়েছে, ঠান্ডা হয়ে যাবে। এবং মিসেস রহমানকেও তো কোম্পানি দিতে হবে। রায়েদ প্রমত্ত কণ্ঠে বলল। এবং আমাকে কে কোম্পানি দিবে? মাহিন হেসে ফেলল, বলল, বাচ্চার মতো বলছো। শ্যাডো অ্যান্ড বোনাস এবং এক কাপ চা মানে অন ফ্লিক। আর কি চাই? রায়েদ চোখ ছোট করে বলল। মায়ের সাথে দেখা করতে আসো নাকি আমার সাথে? মাহিন দরজার দিকে এগিয়ে গিয়ে বলল। আন্টির সাথে। থেমে আবার আসছি। বলেই বেরিয়ে গেল। দরজাটা আবার চাপিয়ে দিয়ে বিড়বিড় করে বলল। এবং তোমাকে এক নজর দেখতে। নিচে নেমে এসে নিজের চাটা নিয়ে মিসেস রহমানের সঙ্গে বাগানের সাদা টেবিলে বসল। বিকেলের সুমিষ্ট সোনালি রোদে গোটা বাগান মেখে রয়েছে। বড় বড় হলুদ ও সাদা ড্যাফোডিল, ডালিয়া ও রং বেরঙের পেতুনিয়ায় বর্ণিল আবহ। ক্লান্ত সূর্যর মরা আলোয় উত্তাপ নেই। বাতাস বইছে, বাতাসের সঙ্গে মিশে গিয়েছে নানান ফুলের মিষ্টি সুবাস। মাহিন চেয়ার টেনে নিয়ে বসতেই মিসেস রহমান জিজ্ঞেস করলেন, কি করছে ও? বই পড়ছিল। ওহ আচ্ছা, শুধু পড়তেই তো দেখি, সারাদিন আর কিছু করে না। বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করার ব্যাপারটা চেপে গিয়ে বলল। কি আবার পড়ে? ঘুরে বেড়ায়, প্রকৃতি দেখে, আবার পড়ে। মিসেস রহমান হালকা হাসলেন। এটা সেটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ ওপরে রায়েদের কামরার জানালার দিকে চোখ গেল মাহিনের। ও যেখানে বসেছে সেখান থেকে সরাসরি জানালাটা দেখা যায়। জানালার উইন্ডো শিলে বসে রায়েদ এদিকেই তাকিয়ে আছে। না শুধু এদিকে নয়, বরং বিরতিহীনভাবে আবিষ্ট নয়নে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন কিছুটা বিব্রত বোধ করল, চোখ নামিয়ে নিল আবার। তবে রায়েদ সেখানেই একযোগে বসে রয়েছে, নড়েই না। বারবার উপরের দিকে চোখ চলে যায় মাহিনের। চাটা প্রায় শেষ হয়ে এসেছে। আবার ওপরের জানালার দিকে চাইতেই রায়েদ বাম চোখে ব্লিঙ্ক করলো। মাহিন হঠাৎ হেসে ফেলল। মিসেস রহমান অবাক হলেন। তিনি বোধহয় অন্য কথায় ব্যস্ত। মাহিন জানালার দিকে তাকিয়েছিল। উনি ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালেন, তবে রায়েদ আর সেখানে নেই। উনি এবার মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাহিন? হঠাৎ করে এমন হাসছে কেন? মাহিন হাসি থামিয়ে অপ্রতিভভাবে বলল, আসলে ওই যে গাছের ডালে দুটো কাঠবিড়ালি ছিল, তো ওরা হঠাৎ করে একটা বাদাম না কি যেন নিয়ে কি সুন্দর মারামারি শুরু করলো, ওটা দেখে হেসে ফেলেছি। মিসেস রহমান ভ্রু উঁচিয়ে বললেন। এটা দেখে তুমি হেসে ফেলেছো? বলেই তিনি হেসে উঠলেন। মাহিন দেখল রায়েদ আবার জানালায় এসে দাঁড়িয়েছে এবং হাসছে। মাহিন মনে মনে ভাবল, কি খারাপ, আমাকে কি অপ্রীতিকর বিব্রতকর পরিস্থিতিতেই না ফেললো। অতি যত্নে ভাঁজ করা সাদা কাগজের একটি চিঠি নিয়ে এগিয়ে এসে আরেকজনকে হাত বদল করে দিল। সঙ্গে কিছু কথা বলল।
এবার সে চিঠিটা নিয়ে একের পর এক কক্ষ অতিক্রম করে একটি বড়সড় ছাদ খোলা স্থানে এসে পৌঁছলো। গোল গোল টেবিলগুলো জুড়ে বসে আছে ছেলে মেয়েরা। সে চিঠি হাতে একটি টেবিলের দিকে এগিয়ে এসে শ্যামবর্ণের একটি মেয়ের দিকে চিঠিটা এগিয়ে দিল। হঠাৎ এমন একটা চিঠি পেয়ে অবাক হলো মাহিন। র্যাপিড চিঠিটা দিয়েই অন্যদিকে চলে গেল। মাহিনের সঙ্গে শাইলোহ, নায়েল, জেনেট ও লিও বসে আছে। সকলেই হ্যামবার্গার খাচ্ছিল। মাহিন চিঠিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। খাম খুলে চিঠিটা বের করে পড়তে লাগলো। পাশ থেকে জেনেট উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিল। বাকি তিনজনও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন সেসব কোনো দিকে দৃষ্টিপাত না করে গভীর মনোযোগের সঙ্গে চিঠিটা পড়ছে। পড়তে পড়তে দুই ঠোঁট প্রসারিত করে মিষ্টি একখানা হাসি ছড়িয়ে গেল সারা মুখে। চিঠিটা পড়া শেষ করেই তাড়াহুড়ো করে সেটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রাখলো। এখনো আনন্দে আটখানা হয়ে নিজের চিন্তায় ডুবে রয়েছে। সামনে যে চারজন মানুষ বসে অপেক্ষায় রয়েছে কিছু জানার জন্য, সেদিকে হুঁশ নেই। অবশেষে জেনেটি অধৈর্য হয়ে বলল, মাহিন, কিসের চিঠি ছিল ওটা? মাহিন চমকে উঠল। এতক্ষণে খেয়াল হলো সামনে কতগুলো মানুষ বসে আছে। নিজেকে সংযত করে বলল, কি? না, বলছি আমাদের কি বলা যাবে না কিসের চিঠি ছিল ওটা? জিজ্ঞেস করলো শাইলোহ। হঠাৎ মাহিনের গাল দুটোই হালকা লালচে আভা ফুটে উঠল। লিও বলল, এমন লজ্জা পাওয়ার মতো কি হলো? মাহিন অপ্রস্তুত হয়ে লজ্জা নামক অনুভূতিটার প্রতি বড্ড রাগ হলো। সেই অনুভূতি আছে তো থাক, তার ফলে আবার গাল আরক্ত হয়ে ওঠে কি করতে? সকল অনুভূতিগুলোই যেন মনের আঙিনা থেকে বের করে এনে উগলে দেয় সকলের সামনে। নাইল ফিচেল হাসি দিয়ে বলল, আহা, ম্যাডাম কি লজ্জাটাই না পাচ্ছে? কেউ প্রপোজ করলো নাকি? বাকি তিনজন হেসে উঠল। মাহিনও হেসে উঠে বলল, এমন কিছু না। আর তোমাদের অত জানা লাগবে কেন? জেনেট নাটকীয় ভঙ্গিতে বলল, ওহ, ঠিক আছে, র্যাবিট দিয়ে গেছে চিঠিটা, তাহলে ধরেই নেওয়া যায় ব্যাপারটা রায়দের সঙ্গে জড়িত। লিও বলল, হ্যাঁ, র্যাবিটকে জিজ্ঞাসা করলেই তো জানা যাবে। মাহিনের সত্যি এবার রাবিতের প্রতি রাগ হলো। কোন কুক্ষণে যে সবার সামনে চিঠিটা দিতে হলো ওকে কে জানে। শাইলোহ হালকা দুষ্টু হাসি দিয়ে বলল, হেই, বলো না, এখন রায়েতকেও আমারও খুব একটা খারাপ লাগে না, এবং তোমাদের কিন্তু সত্যি একসাথে বেশ মানাই। ওই চিঠিটা দিয়েছে, তাই না? মাহিনের লজ্জায় মাটি ফুঁড়ে ভেতরে লুটিয়ে পড়তে ভীষণ ইচ্ছে হলো। অবশেষে অতিষ্ঠ হয়ে পড়ল, ঠিক আছে, রাইডেই চিঠিটা আমাকে দিয়েছে, কিন্তু আর কিছু বলবো না। বলেই উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি এখানে থাকলে তোমরা নাছর বান্দার মতো পেছনে পড়ে থাকবা, তা থেকে বিদেয় হই। বলেই গেটের দিকে প্রায় ছুটে গেল। ও আল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না। প্রায় চিৎকার দিয়ে পড়ল মাহিন। বলেই আনন্দে নিচের বিছানায় ঝাঁপ দিয়ে উঠে বসল। ওর মনের মধ্যে একখানা চিঠি যেন তমসাচ্ছন্ন শীতের বুড়িকে উচ্ছেদ করে বর্ণিল ফুলের সুঘ্রাণ মিশ্রিত বসন্তের হাওয়া ঝাপটা দিয়ে গেল। জানালার বাইরে স্যাকামোর গাছের ঝাঁকড়া ডালের আড়ালে নাইটিঙ্গেল পাখির সুর তুলে ডাকছে। এক ডাল থেকে আর এক ডালে ছোটাছুটি করে বেড়াচ্ছে দুষ্টু আদুরে কাঠ বিড়ালি। মাহিন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার উইন্ডো শিলে গিয়ে পা উঠিয়ে বসল। বুক ভরে বাগান থেকে হাওয়ার তোড়ে ছুটে আসা জুঁই ফুলের মিষ্টি ঘ্রাণ শুষে নিল। আবার আনমনেই হেসে উঠল। ভাবতে লাগলো, আহা, অতি কাঙ্ক্ষিত কোনো জিনিস যেটা মুখে না করে আসলেও মনে চেয়ে এসছি, তা হঠাৎ করেই পেয়ে গেলাম। যে কতটা আনন্দ হয় তা এর আগে কখনোই ভালোভাবে বুঝতেই পারিনি। মুখে যেমন বলতাম, মনে মনেও কিছুটা বিশ্বাস ছিল যে রায়েদের আমার প্রতি কখনো অমন অনুভূতি হবে না যেমনটা আমার ওর জন্য হয়। আহা, ওকে ভালো লাগার কথাটা কখনো কাউকে মুখ ফুটে বলতে পারলাম না। উফ, আমার মরার ট্রাস্ট ইস্যু। সামান্য কথাটা কাউকে বিশ্বাস করে বলতেও পারি না। সে যাই হোক, অবশেষে আমার আশাটায় আলোড়ন ঘটতে শুরু করেছে দেখি। ভাবতে ভাবতেই জিন্সের পকেট থেকে চিঠিটা বের করে আবারও পড়তে লাগলো। মাহিন, যাবে আমার সাথে লস অ্যাঞ্জেলস ঘুরতে ডেট হিসেবে? নিজে থেকে ডেটের প্রস্তাব আগে কখনো কাউকে দিয়েছি বলে মনে পড়ে না। কেন জানি তোমাকে দিতে খুব ইচ্ছে করলো। কাল 9 তারিখ উইকেন্ডে দুপুর 12টায়
মেট্রোর সামনে দেখা হবে। লাঞ্চ আমরা একসাথেই করব এলেতে পৌঁছে। চিঠিটা পড়ে আবারও গালে গোলাপি আভা ছড়িয়ে পড়ল। তবে এখন সেটা দেখার মতো কেউ নেই কাছে পিঠে। আবার মনে মনে ভাবল, আহা ডেট, আমি কখনো ডেটে যাইনি। হ্যাং আউট এবং ডেটের মধ্যে কি বা এমন পার্থক্য হয়? ডেটের মধ্যে বিশেষ কি রয়েছে? এটা কি শুধুই পশ্চিমাদের দেয়া কাপলদের জন্য আলাদা একটা টার্ম না? চাইলেই আমাদের সূর্যোদয় দেখা, নৌকা চড়া, ডিজনিল্যান্ড যাওয়া সবগুলোকেই ডেট বলে আখ্যায়িত করা যায়। তবে ডেট বললেও সেটা শুধু আর ঘুরতে যাওয়া থাকে না, ব্যাপারটা আসলেই কালের পরিক্রমায় অন্য রকম হয়ে গিয়েছে। তাহলে অবশেষে আমি এলেতে যাচ্ছি, তাও ওর সাথে, কালকে 9 আগস্ট। কিন্তু ও তো আমাকে মুখেও বলতে পারতো। এনিওয়েজ, চিঠিটাই বেশি এস্থেটিক, রোম্যান্টিক লাগছে। আর হ্যাঁ, বোধহয় সেই পিকনিকের ইনভিটেশনের প্রতিশোধ নিল চিঠি দিয়ে। কিন্তু যাই হোক, ও যে আমাকে ডেটের প্রস্তাব দিয়েছে এটাই তো বড় কথা। ভাবতে ভাবতেই বাইরে নীল আকাশের দিকে চোখ তুলে চাইল। ধোয়া ধোয়া মেঘগুলোকে বাতাস ঠেলতে ঠেলতে পশ্চিমে নিয়ে চলেছে। ঈগল ডানা মেলে উঠছে সবচেয়ে উঁচুতে। চোখের সম্মুখে স্যাকামোর গাছের ডালে ছোট কমলা রঙের আদুরে এক ক্যানারি পাখির জুটি দেখা গেল। থেকে থেকে টুই টুই করে ডেকে উঠছে পালা করে। হঠাৎ অদ্ভুত এক চিন্তার আবির্ভাব ঘটল মনের ভিতর। প্রশান্তির সঙ্গে গাছে বসে থাকা ক্যানারি পাখির দিক থেকে মনোযোগ সরে গেল। ভ্রু সুচালো হলো, ভাবতে লাগলো, আচ্ছা, আসলেই কি রাইট কয়েক মাসেই একদম অপরিচিতা থেকে একজনকে পছন্দ করে ফেলতে পারে? ও কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি আমি ওর জন্য এবং ওর মায়ের জন্য যা সব করেছি তা কৃতজ্ঞতা স্বরূপ এসব করছে? কিন্তু তাই বলে ডেটের প্রস্তাব দেয়া তো কৃতজ্ঞতা স্বরূপ করার মতো কাজ নয়। ও না না না, আমি বেশি ভাবছি। বেশি ভেবে জল ঘোলা করার চেয়ে কালকে আমি কি করব এলেতে গিয়ে সেটা নিয়ে ভাবা উচিত। শাওয়ার নিয়ে মাত্র ওয়াশরুম থেকে বের হলো মাহিন। এক স্নিগ্ধ সতেজতায় ভরে গিয়েছে মন ও বেরিয়ে আসতেই সারা কামরায় ভুরভুর করে শাওয়ার জেলের সুবাস ছড়িয়ে গিয়েছে। হলদে কাজ করা কলাপাতা রঙের এক কুর্তি এবং হলুদ প্লাজো পরেছে। হঠাৎ নাইমকে ড্রেসিং টেবিলের সামনে দেখে থমকে দাঁড়ালো। নাইম অতি মনোযোগ সহকারে কিছু একটা ধরে দাঁড়িয়ে আছে। মাহিন প্রায় ছুটে গিয়ে কাগজটা ওর হাত থেকে ছিনিয়ে নিল। ঝাঁঝ ভরা কণ্ঠে বলল, কি আশ্চর্য, তুই আমার কামরায় এসে আমার বিনা অনুমতিতে আমার জিনিস কিভাবে ধরছিস? নাইম কোমরে 2 হাত রেখে টিটকেরির কণ্ঠে বলল, ও তাই না? সেটা নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। এখন আগে আপনি বলেন, আপনি নাকি ডেটে যাচ্ছেন? মাহিন অপ্রস্তুত হলো, অপ্রতিভভাবে চিঠিটা ভাঁজ করলো। লজ্জায় মাটি ফুঁড়ে ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছিল। আর কখনো বেরিয়ে আসবে না ও। তবে লম্বা শ্বাস নিয়ে বিব্রত কণ্ঠে কোনো ক্রমে আমতা আমতা করে বলল, শুধু একটা চিঠি দেখে তুই আজাইরা কথা বলতে পারিস না। বলেই চিঠিটা ড্রয়ারে ঢুকিয়ে রেখে লোশনটা তুলে নিল। নাইম সিঙ্গেল সোফায় থপ করে গিয়ে বসলো, বলল, তাই তো তুই রায়দের সঙ্গে ডেটে যাবি না? রায়দের নামটা অতি উচ্চ কণ্ঠে উচ্চারণ করলো মাহিন। এবার বিরক্ত হয়ে বলল, তোর এত নাক গলাতে হবে কেন? নাইম চোখ ছোট করে বলল, এই কবে থেকে চলছে তোদের এই সম্পর্ক? আমাদের বাড়ি ঘুরে গিয়েছে রায়ের তার আগে থেকে। ধ্যাত, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, শুধু একটা ডেটের প্রস্তাব এসেছে মাত্র। নাইম দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বন্ধুদের ধোকা দিতে পারিস, তবে আমাকে নয়। রায়তকে যে তুই পছন্দ করিস এই ব্যাপারে আমার আগে থেকে ঘোর সন্দেহ ছিল। না হলে ওর প্রতি শুধু না, ওর পরিবারের প্রতিও তোর এত টান কেন? আর কি যেন বলেই একটা কিছু ভাবার ভান করলো। তারপর বলল, ও হ্যাঁ, তোরা আগেও ডেটে গিয়েছিস, সানসেট, সানরাইজ, ডিজনিল্যান্ড, ব্লা ব্লা। মাহিন মাঝখান দিয়ে বলল, ওইসব ডেট ছিল না, হ্যাং আউট ছিল। ও তাই তো? কি হয়েছে? রায় তো তোকে পছন্দ করে, সেটা বোঝাই যাচ্ছে। বাট বাই দ্য ওয়ে, রায়দের ভাগ্য কিন্তু ভালোই বলতে হবে। কিন্তু শুরু হওয়ার আগে থেকেই জামাই আদর পাওয়া শুরু করে দিয়েছে মায়ের কাছ থেকে।
মাহিনের গালে লালাভাত ছড়িয়ে গেল, লজ্জায় অস্বস্তিতে কাদা হয়ে রইল। একই দিনে এতটা এম্বারেসমেন্টে আগে কখনো পড়তে হয়নি। তবে এক কথায় ছাজালো কণ্ঠে বলল, একটা ডেটের প্রস্তাব আসছে মাত্র, আর আমি এখনো এটাও বলিনি যে যাব কি যাব না। আর তুই ওকে জামাই বানিয়ে দিলি। আজ তোর একদিন কি আমার একদিন। বলেই বিছানা থেকে একটা ছোট কুশন তুলে ছুঁড়ে মারল নাইমের দিকে। নাইম হাসি খুশি মুখে কুশনটা ধরে ফেলল, বলল, তাহলে ডেটের প্রস্তাব বাতিল করে দিবি? আরে রায়দের মতো ভালো পাত্রকে রিজেক্ট করে দিবি? মাহিন চলন্ত দৃষ্টি নাইমের দিকে তাকালো। এবার উঠে এসে এলোপাথারি নাইমের ঘাড়ে কিল খুশি মারতে লাগলো। নাইম কোনো ক্রমে ওকে থামিয়ে নিয়ে বলল, বল না, তুই যাবি না? মাহিন অবশেষে দীর্ঘশ্বাস ফেলে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ভাবল, আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। নাইম তো বাসায় থাকবে, না বলেও উপায় নেই। যদি বলি যাব না, তাহলে সারাদিন আমার সাথে চিপকে থাকবে দেখার জন্য যে আমি আসলেই যাই কিনা। ভেবেই ফট করে বলল, ধুর ছাই, ঠিকই আছে, আমি যাব, 100 বার যাব, আর তুই কোনো কথা বলবি না। নাইম এবার হেসে উঠে বলল, এই তো লাইনে এসেছিস। আমি জানতাম তুই আবার এমন প্রস্তাব বুঝি নাকচ করে দিবি। রূপালী রঙের ঝকঝকে ঝকঝকে মেট্রো, রেল লাইন ফাঁকা। ট্রেন এসে পৌঁছয়নি এখনো অব্দি। পরিষ্কার সুবিস্তীর্ণ আকাশ, পেলব সাদা গুচ্ছ গুচ্ছ মেঘগুলো যেন স্থির দাঁড়িয়ে পৃথিবীবাসীদের দেখছে। আদতে মেঘগুলোও ধীরে ধীরে এগিয়ে চলেছে কোনো দূর অজানার পথে। অপেক্ষামান যাত্রীরা কেউ বসে লস অ্যাঞ্জেলস টাইমসের খবরের কাগজ পড়ছে, কেউ বা বসে সেলফোনে মুখ গুজে রয়েছে। রায়েত অপেক্ষায় এদিক ওদিক চাইছে। মাহিনের দেখা মিলছে না, কিন্তু মনে হচ্ছে ও আশেপাশেই কোথাও আছে। ধীর গতিতে হাঁটতে হাঁটতে পরখ করছে সবটা। সদ্য ফুটে থাকা পেঁয়াজি রঙের স্নিগ্ধ পদ্ম ফুলের মতো মেয়েটির দিকে চোখ আটকে গেল। পেঁয়াজি রঙের সোনালি সুতোর হালকা কাজ করা কুর্তি ও জিন্স পরেছে মাহিন। গলায় সোনালি ওড়না পেঁচানো, কাঁধের একটু নিচ পর্যন্ত লম্বা চুলগুলো ঢেউ খেলানো। বোধহয় কার্ল করেছে। রায়েত এগিয়ে যাচ্ছে সেদিকে। মাহিন ওকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। সাধারণত ওর চোখের নিচের পাতায় কাজলের এক ক্ষীণ আঁচড় সব সময়েই দেখা যায়। আজও তার ব্যতিক্রম নয়, তবে আজ গাঢ় করে কাজল দিয়েছে। ডান কানে সোনালি পাথরের একটা টপ পরেছে। সব মিলিয়ে স্নিগ্ধ লাগছে। অসংখ্য ভিড়ের মাঝে এক অনন্যা যেন। মাহিন এসে একগাল হেসে বলল, মর্নিং। রায়েত পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে থেকে বলল, মর্নিং। তোমাকে অন্যরকম লাগছে। ভালো লাগছে না? অন্যরকম সুন্দর লাগছে। মাহিনের গাল গোলাপি বর্ণ ধারণ করলো। কোনো ক্রমে বলল, আর তোমাকে অনেক সুন্দর লাগছে। রায়েদ একটা সাদা টি শার্টের উপরে কালো শার্ট পরেছে এবং জিন্স। ছোট ছোট রেশমি চুলগুলোই এলোমেলো ভাব। সুন্দর মুখখানায় প্রফুল্লতার ছোঁয়া। রায়েদ মুচকি হেসে বলল, দেখ, ছেলেদের আবার সুন্দর বলে। তো সুন্দর লাগলে কি বলবো? বোকা তুমি। রায়েদ আর কিছু বলল না। কিছুক্ষণ পর লস অ্যাঞ্জেলসগামী ট্রেন স্টেশনে এসে পৌঁছলো। 11:30 বাজে। ওদের যাত্রাপথে টুকটাক কথা হলো। কেউ কোনো কথাই খুঁজে পাচ্ছে না যেন। কেমন জানি এক অস্বস্তি ভাব। ট্রেনে বসার পর হঠাৎ মনে পড়ে গিয়েছে এবার ওরা অফিসিয়ালি ডেটে এসেছে। ব্যাস, রায়েদ কিছু বললেই মাহিন লজ্জায় গটিয়ে যাচ্ছে। ট্রেন লস অ্যাঞ্জেলস পৌঁছলো প্রায় 1.5 ঘন্টা পর। মেট্রোতে সব সময় বেশি সময় লাগে, তার চেয়ে গাড়িতে 30 মিনিটের মতো লাগতো। তবে ট্রেন যাত্রায় ক্যালিফোর্নিয়ার নজরকাড়া ছবির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো স্মৃতিবদ্ধ করা যায়। ট্রেনের জানালাকে মনে হয় এক চলন্ত ছবির ফ্রেম। ফ্রেমের ভেতর সাই সাই করে দৃশ্য পাল্টে যাচ্ছে। কোনো দক্ষ শিল্পীর অতি যত্নে আঁকা নিখুঁত ছবিগুলো। পরিষ্কার আকাশের নিচে কখনো চোখে পড়ে সুবিস্তৃত সবুজ ঘাসের মাঠ, কখনো থোকা থোকা হাজারো লাল টসটসে আঙ্গুরের বাগান, ওয়াইন ফ্যাক্টরি, আবার কখনো ছোট ছোট পাহাড়। পাহাড়ের সারা গা জুড়ে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পাইন কিংবা সিডার গাছ। মাঝে মধ্যে গোলাপি ফুলে মোড়া ছাকড়া ক্র্যাব অ্যাপেলের গাছও চোখে পড়ল।
এলেতে নামার পর ওরা প্রথমেই ঠিক করলো আগে লাঞ্চটা সেরে ফেলবে। পেট খালি থাকলে ঘুরে ফিরে মন ভরবে কি করে? মাহিনের খুব ইচ্ছে ছিল মুশু অ্যান্ড ফ্র্যাঙ্ক থেকে লাঞ্চ করবে, কিন্তু তার হলো কোথায়? মুশু অ্যান্ড ফ্র্যাঙ্কের মতো বিখ্যাত শৌখিন রেস্টুরেন্টে সপ্তাহখানেক আগে থেকেও বুকিং দিলে মাঝে মাঝে আসন পাওয়া যায় না। সেখানে ওরা হঠাৎ হাজির হয়েই আসন পেয়ে যাবে, তা তো আকাশ কুসুম ব্যাপার। ওরা অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে স্টারলাইনের লাল রঙে চঙে সিটি স্ট্রলিং বাস ধরলো। স্টারলাইন সিটি স্ট্রলিং বাস বিশেষভাবেই পর্যটকদের সারা শহর দর্শন করানোর জন্য। ওরা সোজা হলিউড ওয়াক অফ ফেমে গিয়ে পৌঁছলো। মাহিনের আনন্দ যেন গায়ে ধরে না। বাস থেকে নামার পর থেকে প্রায় উড়ে উড়ে হাঁটছে। ওয়াক অফ ফেম মূলত রাস্তার পাশের চওড়া কালো টাইলস করা প্রশস্ত বোর্ড ওয়াক। কালো টাইলসের মাঝে সারি সারি গোলাপি রঙা বড় বড় তারা। এসব এক একটা তারাই হলিউডের মোটামুটি সমস্ত তারকাদের নামই স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই তারকাদের নাম খচিত কালো টাইলসের রাস্তা ধরে হেঁটে যায়। কোনো তারা আবার খালি বসে থাকে নতুন তারকাদের অপেক্ষায়। কেন যে এত টাকা খরচ করে ঘটা করে নিচের নাম তারকারা এই রাস্তায় লিখতে চায় কে জানে। দিন শেষে তো মানুষ তাদের নাম মারিয়ে হেঁটেই যাচ্ছে। ফুটপাতের পাশেই লম্বা বেড়ার মতো তাল গাছগুলো সারি সারি দাঁড়িয়ে। মাহিন হাঁটতে হাঁটতে বলল,